দুনিয়াতে ব্যক্তিগত সম্পত্তি সকল গ্যাঞ্জামের উৎস। প্রাইভেট প্রপার্টি রক্ষার জন্য সকল আইন-কানুন তৈরি হয়েছে। অথচ ব্যক্তিগত সম্পত্তির ধারণা তুলনামূলকভাবে অনেক নতুন। দুনিয়ার অনেক জনগোষ্ঠীর মধ্যে ব্যক্তিগত সম্পত্তির ধারণা নেই। বাংলাদেশেও অনেক পাহাড়ি জনগোষ্ঠী আছে যাদের কাছে ব্যক্তিগত সম্পত্তির ধারণা নেই। ব্যক্তি মালিকানার সম্পত্তি নিয়ে নেটিভ আমেরিকান নেতা চিফ সিয়াটলের একটি বিখ্যাত চিঠি বা বক্তৃতা আছে। চিফ সিয়াটল ছিলেন যুক্তরাষ্ট্রের আদিবাসী গোষ্ঠীর নেতা, যার নামে বর্তমানে যুক্তরাষ্ট্রের সিয়াটল নগরীর নাম রাখা হয়েছে। নেতৃত্ব গুণ ও যুদ্ধে পারদর্শিতার কারণে তিনি হয়ে উঠেছিলেন মার্কিন আদিবাসী গোষ্ঠীর অবিসংবাদিত নেতা। এই নেতার কাছেই প্রস্তাব যায় ওয়াশিংটন থেকে তাদের ভূমি বিক্রির। প্রস্তাবে চিফ সিয়াটলকে তার লোকেদের নিয়ে সরে যেতে বলা হয়। বলা হয় ওয়াশিংটনের কর্তৃপক্ষ চিফ সিয়াটলের ভূমি কিনতে আগ্রহী। সে সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন ফ্রাঙ্কলিন পিয়ার্স। এই প্রস্তাবের উত্তরে চিফ সিয়াটল প্রেসিডেন্টকে একটি চিঠি পাঠিয়েছিলেন, কিন্তু তেমন কোনো চিঠির অস্তিত্ব সরকারি নথিতে পাওয়া যায় না। বরং জানা যায় 1854 সালের ডিসেম্বরে চিফ সিয়াটল একটি বক্তৃতা দিয়েছিলেন। চিফ সিয়াটলের মৃত্যুর 21 বছর পরে 1887 সালে সিয়াটল সানডে স্টার পত্রিকায় যার একটি অনুলিখিত সংস্করণ প্রথম প্রকাশিত হয়। চিফ সিয়াটলের ওই চিঠি কিংবা বক্তৃতাটি এখনো ভীষণভাবে প্রাসঙ্গিক। কারণ পৃথিবী ও প্রকৃতির প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি নিয়ে চিফ সিয়াটল সেই সময়ে যে প্রশ্নটি তুলেছিলেন, সেই প্রশ্নটি এই বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের বাস্তবতায় ভীষণ রকম বাস্তব হয়ে উঠেছে। বাংলাদেশেও আমরা দেখি বিভিন্ন বনাঞ্চল দখল করতে হরহামেশা তথাকথিত উন্নয়ন কর্মকাণ্ড চালানোর নামে প্রকৃতির সংকোচন চলছে। এ নিয়ে কোনো প্রশ্ন তুললেই গায়ে লাগিয়ে দেওয়া হচ্ছে উন্নয়ন বিরোধী তকমা। কিন্তু সত্য হচ্ছে প্রকৃতিকে পৃথক বিবেচনা করে করা যে কোনো উন্নয়ন আদতে আত্মহত্যার শামিল। তো আমি চিফ সিয়াটলের চিঠিটি পড়ছি। ওয়াশিংটনের প্রেসিডেন্ট বার্তা পাঠিয়েছেন যে তিনি আমাদের ভূমি কিনতে চান। এটা তার বদান্যতা বলা যায়। কারণ আমরা জানি আমাদের বন্ধুত্বের তেমন কোনো প্রয়োজন নেই তার। তবুও আমরা তার প্রস্তাব বিবেচনা করব। কারণ আমরা জানি তার প্রস্তাব যদি আমরা না মানি, তবে তার লোকেরা অস্ত্র নিয়ে এসে আমাদের ভূমি নিয়ে যাবে। চিফ সিয়াটল যা বলে তাকে সেই বিশ্বাসেই নেওয়া উচিত। যেমনটা বিশ্বাস থাকে ঋতুর আবর্তনের উপর। আমার কথা তারকাদের মতো, যারা কখনো অস্ত যায় না। ওয়াশিংটনের প্রেসিডেন্ট বার্তা পাঠিয়েছেন যে তিনি আমাদের ভূমি কিনতে চান। কিন্তু কেউ কি করে আকাশ কেনাবেচা করতে পারে, কিংবা ভূমি? বিষয়টি আমাদের কাছে খুবই অদ্ভুতুড়ে। বাতাসের নির্মলতার কিংবা জলের দ্যুতির মালিকানা যদি আমাদের না থাকে, তাহলে আমরা তাদের কিনবো কি প্রকারে? তাই ওয়াশিংটনের মহান নেতা যখন প্রস্তাব পাঠালেন যে তিনি আমাদের ভূমি কিনতে চান, তা আমাদের বিমূঢ় করে দিল। ওয়াশিংটনের নেতা বলেছেন তিনি আমাদের জন্য একটি অঞ্চল সংরক্ষিত রাখবেন, যেখানে আমরা অনায়াসে বেঁচে থাকতে পারবো। তিনি আমাদের পিতা হবেন, আমরা তার সন্তান। এ কারণে আমরা তার প্রস্তাব বিবেচনা করছি। কিন্তু এটি সহজ নয়। কারণ পৃথিবীর প্রতিটি কোণা, প্রতিটি ভাগ আমাদের মানুষের কাছে পবিত্র। পাইনের প্রতিটি চোখা ধার, প্রতিটি বালিয়াড়ি, বনাঞ্চলের ঘনীভূত প্রতিটি কুয়াশা, সব তৃণভূমি, কলতান মুখর প্রতিটি পতঙ্গ পবিত্র। আমাদের লোকেদের প্রতিটি স্মৃতি ও অভিজ্ঞতায় এই সবই ভীষণ পবিত্র। উদ্ভিদের শরীরে বয়ে চলা প্রাণরসকে আমরা দেখি আমাদের ধমনীতে বয়ে চলা রক্তের মতোই। আমরা এই পৃথিবীর অংশ এবং পৃথিবীও আমাদের অংশ। গন্ধময় ফুলেরা আমাদের বোন, ভালুক, হরিণ কিংবা ওই বিরাট ঈগল, এই সবই আমাদের ভাই। পর্বতের প্রতিটি খাঁজ, ঘাসের ডগায় জমা প্রতিটি শিশির বিন্দু, আর ওই ঘোড়ার গায়ের উত্তাপ ও এই আমাদের মতো মানুষ, সবাই একই পরিবারভুক্ত। ওই উজ্জ্বল জলরাশি যে ঢেউয়ের তরঙ্গ তুলে বয়ে চলেছে, তা শুধু জলরাশিই নয়, বরং আমাদের পূর্বসূরিদের রক্তধারা। যদি আমরা আমাদের ভূমি বিক্রি করি, তবে তোমাকে অবশ্যই স্মরণ রাখতে হবে যে এই ভূমি পবিত্র। নদীর স্বচ্ছ জলে পড়া প্রতিটি প্রতিবিম্ব আমাদের লোকেদের জীবনেরই গল্প বলছে। আর ওই পানির কলতান আদতে আমাদের পূর্বসূরিদের কণ্ঠস্বর। এই নদীগুলো আমাদের ভাই। তারা আমাদের তৃষ্ণা নিবারণ করে, তারা আমাদের নৌকাগুলো বয়ে চলে আর উদুরপূর্তি করে আমাদের সন্তানদের। তাই তোমাকে অবশ্যই নদীর প্রতি সেই মমতা দেখাতে হবে যা তুমি দেখাও মানুষের প্রতি। যদি আমরা আমাদের ভূমি বিক্রি করি, তবে মনে রেখো বাতাস আমাদের কাছে মহামূল্যবান। কারণ এই বাতাস সেই আত্মাগুলোর সংযোগ তৈরি করে, যেগুলিকে সে বেঁচে থাকতে সহায়তা করে। এই বাতাস যা আমাদের পিতামহকে দিয়েছিল,
প্রথম শ্বাসের সুযোগ, সেই গ্রহণ করেছে তার শেষ দীর্ঘশ্বাসও। এই বাতাসই আমাদের সন্তানদের দিয়েছে জীবনের পাঠ। তাই যদি আমরা আমাদের ভূমি বিক্রি করি, তবে তুমি অবশ্যই একে গচ্ছিত রাখবে এক পবিত্র ভূমি হিসাবে, যেখানে মানুষ যেতে পারবে বাতাসের স্বাদ নিতে, যা সুমিষ্ট হয়েছে বনফুলের সুবাসে। তুমি কি তোমার সন্তানদের তাই শেখাবে, যা আমরা শিখিয়েছি আমাদের সন্তানদের? শেখাবে কি এই পৃথিবী আমাদের মা, এই পৃথিবীর যা হয় তা সন্তানদেরও তাই হয়? শেখাবে কি এই ধারণা? আমরা মনে করি পৃথিবী মানুষের পদানত নয়, মানুষ এই পৃথিবীর অংশ। সবকিছুই পরস্পর সম্পর্কিত, ঠিক যেমনটা রক্ত আমাদের সবাইকে সংযুক্ত করে। জীবনের তরঙ্গ যেমন মানুষ বনে নেই, বরং সেই বিপুল জীবন তরঙ্গের একটি ক্ষুদ্র সত্তা মাত্র। এই তরঙ্গে সে যাই করুক না কেন, সে আসলে তা করে নিজের সঙ্গে। আমরা মনে করি আমাদের ঈশ্বর তোমাদেরও ঈশ্বর, তার কাছে এই পৃথিবী মহামূল্যবান, এর কোনো ক্ষতি তাই তার দিকে পুঁজ ছুড়ে দেওয়ার মতো। তোমার লক্ষ্য আমাদের কাছে এক দাঁধার মতো। সব ষাঁড়কে হত্যা করার পর কি হবে? থাকবে কি? কি হবে সব ঘোড়াকেই যদি পোষ মানানো হয়? কি হবে যখন গভীর বনাঞ্চলের প্রতিটি গুপ্ত কোণা ভরে ওঠে মানুষেরই গন্ধে, আর ফলবতী পর্বত ছেয়ে যায় কথায় কথায়? কোথায় বাঁচবে এই ঝোপ জঙ্গল? শেষ। কোথায় যাবে ঈগল? নিরুদ্দেশ। দ্রুতগামী ঘোড়াটিকেই বিদায় বলে তাকেই আবার শিকারে নামলে বলবার কি থাকতে পারে? প্রাণের সমাপ্তি আর বেঁচে থাকার লড়াইয়ের শুরু। আমরা জানি সাদা মানুষেরা আমাদের মতো করে বুঝবে না। তাদের কাছে পৃথিবীর প্রতিটি ভূমিই একই রকম। তারা আগন্তুকের মতো, যারা রাতের আঁধারে এসে নিজের চাওয়া সবকিছু নিয়ে নেয়। পৃথিবী তাদের ভাই নয়, বরং শত্রু, যাকে অধিকার করতে তারা ছুটে চলে। তারা পৃথিবী থেকে তাদের সন্তানদের বিযুক্ত করে এবং ভুলে যায় তাদের অধিকার। তারা এই পৃথিবী, মা, ভাই, বোন, সন্তান এসব কিছুকেই এমনভাবে দেখে যা কেনাবেচা করা যায়। তার অসীম ক্ষুধা পৃথিবীকে গিলে খেয়ে এক মরুতে পরিণত করবে। আমি বুঝতে পারি না, আমরাও তোমরা আলাদা। তোমাদের শহরগুলো আমাদের চোখে যন্ত্রণা সৃষ্টি করে। তোমরা বলো লাল মানুষেরা অসভ্য, তারা বোঝে না। সাদা মানুষদের শহরে কোনো নীরবতা নেই। বসন্তে পাতাদের কথা কিংবা পতঙ্গ পাখনার গুঞ্জন শোনার মতো কোনো স্থান নেই সেখানে। কিন্তু সেই জীবনের কি অর্থ থাকতে পারে, যা কখনো ব্যাঙের ঝগড়া শোনেনি? একজন লাল মানুষ হিসেবে আমি এটি বুঝি না। যখন শেষ লাল মানুষটি এই ভীষণ দুর্যোগে হারিয়ে যাবে, আর তার স্মৃতি হয়ে পড়বে বিস্তীর্ণ বিরানে ঘুরে বেড়ানো মেঘমালার মতো, তখন এই বেলাভূমি ও বনাঞ্চল কি আদৌ থাকবে? এখানে কি আমার লোকদের কোনো আত্মা, কোনো চিহ্ন অবশিষ্ট থাকবে? আমরা এই পৃথিবীকে ভালোবাসি, ঠিক যেমনটা ভালোবাসে এক সদ্যজাত তার মায়ের হৃদস্পন্দনকে। তাই আমরা এই ভূমি যদি বিক্রি করি, তবে তোমরা অবশ্যই একে আমাদের মতো ভালোবাসতে হবে, যত্ন নিতে হবে, যেমনটা আমরা নিচ্ছি। এই ভূমি এখন যেমনটা আছে তার মুখচ্ছবিটি হৃদয়ে গেঁথে নাও। গ্রহণের সময় এই স্মৃতিটি মনে রেখো। একে রক্ষা করো সব সন্তানের জন্য। ভালোবাসো যেমনটা ভালোবাসেন আমাদের ঈশ্বর। আমরা যেহেতু এই ভূমির অংশ, তোমরাও নিশ্চয়ই তাই। এই ভূমি, এই পৃথিবী আমাদের কাছে মূল্যবান, এটি তোমাদের কাছেও মূল্যবান। আমরা মনে করি একজনই ঈশ্বর রয়েছেন, লাল কিংবা সাদা কোনো মানুষই বিচ্ছিন্ন থাকতে পারে না। শেষ অবধি আমরা সবাই ভাই ভাই। আমি তোমাদের প্রস্তাবে একটি শর্তে শুধু রাজি হতে পারি, আর এই ভূমির সব প্রাণীকে তোমরা অবশ্যই ভাই মনে করবে। আর তোমাদের সন্তানদের শেখাবে তাদের পায়ের তলায় যে ভূমি, তা তাদের পূর্বসূরিদের শরীরের অবশেষ থেকে তৈরি।